গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার যে পরিচর্যার দরকার সেইগুলোর কিছুই নাই। গরমের আঁচ গায়ে লাগতেই রাজধানীতে গাছ লাগানোর হাঁকডাক। প্রতি বছর কোটি টাকা খরচে গাছ রোপণ করলেও যত্নের অভাবে যায় মরে। জবাবদিহিতা না থাকায় সবুজায়ন নিয়ে নাটক। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ে নাকাল প্রান্তিক জনগণ। গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে উৎপাদন, জানালেন প্রতিমন্ত্রী। প্রাথমিক জ্বালানি কিনতে অর্থ ছাড়ের শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। চলমান দাবদাহে গরমের আঁচ গায়ে লাগতেই রাজধানীতে শুরু হয়েছে গাছ লাগানোর হাঁকডাক। প্রতি বছর এমন ঢাকঢোল পিটে লাগানো হয় লাখ লাখ গাছ, কিন্তু প্রশ্ন হলো রোপণ করা এত গাছ তাহলে যায় কোথায়? বাস্তবতা হচ্ছে কোটি টাকা খরচ করে গাছ ঠিকই রোপণ করা হয়, কিন্তু বাঁচিয়ে রাখার জন্য নেওয়া হয় না ন্যূনতম যত্ন। সীমাহীন অবহেলায় গলা টিপে গাছের এমন হত্যাযজ্ঞ চললেও যেন কারো নেই কোনো দায়, নেই কোনো জবাবদিহিতাও। বিশেষজ্ঞরা তাই বলছেন, বেঁচে থাকার একমাত্র অবলম্বন সবুজ ঘিরে এমন নাটক বন্ধ না হলে মুক্তির আর কোনো পথই খোলা নেই। দেখব রাশেদ বাপ্পি রিপোর্ট, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে রোপণ করা এই গাছটির বয়স 4 বছরের কিছু বেশি। কোনো প্রকার মাটি প্রস্তুত ছাড়াই ইট পাথরের ভাঁজে লাগানো এই গাছটি এখনও টিকে আছে এক প্রকার ধুকে ধুকে। ওই সময় সংবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজধানীতে বৃক্ষরোপণের নামে চলা নৈরাজ্য। কিন্তু প্রশ্ন হলো 4 বছরের ব্যবধানে কতটুকু বদলেছে পরিস্থিতি? সবুজ বন্ধু গাছের সামগ্রিক চিত্র দেখার আগে নজর দেয়া যাক 4 বছর আগে, অর্থাৎ প্রায় একই সময়ে একই এলাকায় লাগানো অন্যান্য গাছের দিকে। তবে ক্যামেরার চোখে গাছের অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর। পরিচর্যার অভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক আগেই। পরিবর্তন আসেনি গাছ রোপণ পরিকল্পনায়ও। পথের ধারে মাটির কিছুটা অস্তিত্ব মিললেই পুঁতে দেয়া হয় গাছ। করা হয় না মাটির পরিমাণ কিংবা গাছের প্রজাতি নিয়ে কোনোরূপ বাছ বিচার। এ যেন তামাশা ছাড়া আর কিছুই নয়। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার জন্য যে খাদ্যের দরকার, তার জন্য যে নিরাপত্তা, তার যে পরিচর্যার দরকার সেইগুলোর কিছুই নাই। গরমের সময় আমরা বলি অনেক গরম, কিন্তু আমি চাইলেই কিন্তু আমার বাড়ির সামনে 2টা গাছ লাগাতে পারতাম, কিন্তু আমি সেটা না করে কি করছি, 2টা রুম বাড়াচ্ছি যেন বাড়তি আয় করতে পারি। কথা ছিল বিভিন্ন ফাঁকা জায়গার মতো সবুজে ভরে উঠবে ফুটওভার ব্রিজও। সেই লক্ষ্যে লাগানো হয় দৃষ্টিনন্দন গাছও, কিন্তু ধুকে ধুকে নিঃশেষ হওয়া গাছের খালি টব এখন রূপ নিয়েছে দৃষ্টি দূষণের কারণ হিসেবে। গাছকে গলাটি মারা হচ্ছে, মেরে ফেলছে, কারণ এটাতে পানি দেওয়া হয়নি, এখানে কোনো যত্ন নাই। প্রতি বছরই এটা লাগায়, মরে যায় আবার লাগায়, মরে যায় আবার লাগায়। এটা বাণিজ্য প্রক্রিয়া। গাছের সাথে যেরকম আচরণ করা হচ্ছে, এটা এক ধরনের শাস্তিযোগ্য ক্রাইম এবং এটা হত্যাকাণ্ড বলা যেতে পারে। এ তো গেল বৃক্ষরোপণ কিংবা যত্ন আত্মের বিষয়, কিন্তু এর বাইরেও উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে এই শহর থেকে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সবুজ নিধন। বিনিময়ে বিক্ষিপ্ত ও অপরিকল্পিতভাবে কিছু গাছ রোপণ করা হলেও সেখানেও নেই কোনো যত্নের ছোঁয়া। একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত 20 ভাগ। সারা দেশে 14 ভাগ থাকলেও ঢাকায় আছে মাত্র 8 ভাগ। এর মধ্যে আবার সমৃদ্ধ আর পরিবেশ বান্ধব গাছ আছে মাত্র 2 ভাগ। পরিণাম, এই নগরে গত 7 বছরে তাপমাত্রা বেড়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আগে অনেক বড় বড় গাছ ছিল, তারপর ওইগুলো কেটে এখন ছোট ছোট বিউটিফুল গাছ লাগিয়েছে, ছোট গাছ। সেই পরিমাণে কি অক্সিজেন দিচ্ছে? বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আমাদের টার্গেটটা কি? কার্বন ডাইঅক্সাইড কমাবো, অক্সিজেন বাড়াবো। ঢাকা শহরে এতদিন যা গাছ লাগিয়েছি, একটা তো কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়া দেখি আমরা কিন্তু সাফার করছি। এমন অবিচারের কারণ হিসেবে দিনের পর দিন কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও পরিকল্পিত বৃক্ষরোপণে ফেরার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তরের। প্রত্যেক বছর বলছি 2 লক্ষ বা 3 লক্ষ টার্গেট দিচ্ছি, কাজ আমরা করছি, এবং পরের বছর এসে দেখা যায় আবারও 2 লক্ষ 3 লক্ষ গাছ টার্গেট থাকে। তাহলে গত বছর যে 2 লক্ষ বা 1 লক্ষ গাছ লাগালাম, সেই গাছগুলো গেল কোথায়? মানে হচ্ছে ওই গাছগুলো মারা গিয়েছে, ঠিক একই জায়গায় আবার গাছ লাগাচ্ছি। মানে প্রতিদিন প্রতি বছর এই সময় আমরা একটা নাটক তৈরি করি গাছ লাগানোর। নগর বনায়ন সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি। এটা অতীতে এক সময় ছিল, তারপরে এটা নিয়ে আমরা খুব একটা এগোতে পারিনি। তো আমরা এটা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে চাই। প্ল্যান করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। আর যদি একটা গাছ মারা যায়, আমরা জনগণ কিন্তু
কৈফিয়ত চাবো, আমাদের জবাবদিহি করতেই হবে আপনাকে। দাবদাহে প্রাণ প্রকৃতির এই ছন্দপতন থেকে মুক্তির জন্য বিকল্প নেই সবুজ বিপ্লবের। যেদিন পৃথিবীর শেষ গাছটি কেটে ফেলা হবে, শেষ মাছটি ধরে ফেলা হবে, শেষ নদীর জলও বিষাক্ত করে ফেলা হবে, ঠিক সেদিনই মানুষ বুঝবে টাকা খেয়ে বাঁচা যায় না। বিখ্যাত এই প্রবাদ বাক্য সত্য না হোক, শুভবুদ্ধির উদয় হোক আমাদের সবার মাঝে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ভরা গ্রীষ্মে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের মধ্যেও প্রাকৃতিক গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে চাহিদা মাফিক বিদ্যুতের উৎপাদন। সর্বোচ্চ ক্ষমতায় প্ল্যান্ট চালানোর নির্দেশনা থাকলেও বাস্তবে তার কোনো মিল নেই। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি, চাহিদা মতো গ্যাস পেলে সর্বোচ্চ 18,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পাশাপাশি চরম গরমের এই মৌসুমে প্রাথমিক জ্বালানি কিনতে অর্থ ছাড়ের বিষয়ে শঙ্কা খোদ মন্ত্রণালয়ের। এদিকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ের ভোগান্তিতে নাকাল প্রান্তিক জনপদের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় জানাচ্ছেন দেবাশিস রায়। তীব্র তাপদাহের এই সময়ে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ চাহিদা। খেটে খাওয়া মানুষ অল্প বিস্তর সুযোগে বৈদ্যুতিক পাখায় কিছুটা শীতল হতে চাইলেও তাদের নাজেহাল অবস্থা অপরিকল্পিত লোডশেডিংয়ে। প্রশ্ন হলো, দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় 150, উৎপাদন সক্ষমতাও 26,000 মেগাওয়াটের ঘর ছাড়িয়েছে। তবু কেন লোডশেডিংয়ের ভোগান্তি? এর উত্তর কিছুটা পাওয়া গেল দেশের প্রথম পাওয়ার হাব হিসেবে স্বীকৃত আশুগঞ্জের এই কেন্দ্রগুলোতে। এখানে ছোট বড় মিলিয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট 6টি, কিন্তু সবগুলো চলছে না পর্যাপ্ত গ্যাসের অভাবে। যে পরিমাণ গ্যাস এই মুহূর্তে অ্যালোকেশন হচ্ছে তাতে আমরা আরও 200 মেগাওয়াটের মতো চাইলে দিতে পারি যে কোনো মুহূর্তেই, কিন্তু গ্যাস না পাওয়াতে সেটা পারছে না। এই মুহূর্তে 1200 মেগাওয়াট চলছে, এটা সক্ষমতা 1600 মেগাওয়াট, বাকি 400 মেগাওয়াট হচ্ছে না গ্যাসের, এই মুহূর্তে গ্যাসের অভাব। একে তো সংকট, তার ওপর খাতা কলমে বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাসের সরবরাহ বাড়ানো হলেও চাহিদা পূরণ হচ্ছে না পুরোটুকু। চলতি মাসে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই মৌসুমে 18,000 মেগাওয়াট পর্যন্ত চাহিদার প্রক্ষেপণ সরকারের। শঙ্কা আছে প্রাথমিক জ্বালানি কেনার প্রয়োজনীয় অর্থের সংকুলান নিয়েও। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখ। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া, ডিস্ট্রিবিউশনও তৈরি আছে। মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া। আমরা কিছু টাকা পেয়েছি, কিছু টাকা আমরা এই কয়েকদিনের মধ্যে পাবো আশাবাদী, বাট এটা অতি সামান্য। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা ফ্লো থাকা উচিত। সর্বোচ্চ চাহিদার এই সময়ে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গ্যাসের চাহিদা কম বেশি 230 কোটি ঘনফুট হলেও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও 135 কোটি ঘনফুটের বেশি গ্যাস পাচ্ছে না পাওয়ার প্ল্যান্টগুলো। ফলে সঞ্চালন এবং উৎপাদন মিলিয়ে অন্তত 1.5 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং নিয়েই পার হচ্ছে দিন। শতভাগ ঘোষণা করা হলেও শুধুমাত্র প্রাথমিক জ্বালানির অভাবেই এই আশুগঞ্জের পাওয়ার হাবের সবগুলো ইউনিট চালানো সম্ভব হচ্ছে না পূর্ণোদ্যমে। এমন সংকটগুলোর সমাধান না হলে শতভাগ বিদ্যুতের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানো দুষ্কর হবে বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া। বাজার থেকে পণ্যের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট। সরকারের উচ্চ মহল এমন দাবি করলেও পুরোপুরি তা অস্বীকার করছে এফবিসিসিআই। যদিও নিজেদের অবস্থান তুলে ধরে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে, রাঘব বোয়ালদের জাতাকলে পিষ্ট হচ্ছে ছোট ব্যবসায়ীরা, যার সবশেষ ভুক্তভোগী ক্রেতারা। ক্যাব বলছে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে অভিযুক্তের শাস্তি দিতে পারলে সুফল মিলবে বাজারে। মাঠ থেকে বাজারে আসতে কৃষিপণ্য 5 থেকে 6 বার হাত বদল হয়। হাত বদলের এই লম্বা পথে বাড়ে পণ্যের দাম। এতে ভোক্তাকে কিনতে হয় 3 থেকে 4 গুণ বেশিতে। আর এই আকাশ পাতাল দামে লাভের বড় অংশই যায় মধ্যস্থতাকারীর পকেটে। আমদানি পণ্য ভোক্তাকে চাপে ফেলে ফায়দা লুটে নেয়ার এই চিত্র অভিন্ন নয়।
মিল থেকে ডিলারদের মাধ্যমে পণ্য বাজারে আসতে মজুত করে ঝোপ বুঝে কোপ মারেন অনেকে। এমন বিপণন কাঠামোর গোড়ায় গলদ রেখে ঘটা করে তদারকি সংস্থা অভিযান চালায় দেখা যায় খুচরা বাজারে। ক্রেতাদের দাবি, উৎপাদক থেকে খুচরা সব পর্যায়ে সমান নজরদারির প্রয়োজন। মারণকমন এটা আসলে অ্যাকচুয়ালি দেখা গেছে এটা আমরা কাকে ধরব, মজুতদার মালামাল সংরক্ষণ করে তারাই সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা কিন্তু আসলে বলির পাঠা, মানে এটা যদি আরো 10 টাকা বাড়ায় আর 5 টাকা কমায়, ও ঘটনা কিন্তু একই থাকতেছে। বিভিন্ন সময় সরকারের উচ্চ মহলও স্বীকার করেছেন দাম বাড়ার পেছনে দায়ী অসাধু ব্যবসায়ীরা। যদিও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা বলছেন মধ্যস্বত্বভোগী থাকলেও বাজারে নেই সিন্ডিকেটের অস্তিত্ব। যদিও পুরো ভিন্ন মত রাজধানীর ভোগ্য পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী মৌলভীবাজার বণিক সমিতির। মধ্যস্বত্বভোগী বইলা তাকে ডিসকারেজ করার এখানে কোনো যুক্তি নাই। তাকে বলতে হবে সেও একটা ব্যবসায়ী, সে যৌক্তিকভাবে ব্যবসা করতেছে কিনা সেটা অলরেডি মনিটর করা যেতে পারে। সরকারের মদতপুষ্ট কিছু আমলারা আছে যারা সরকার থেকে সবসময় সুযোগ সুবিধা নিতেছে। এই সুযোগ সুবিধা আমাদের ক্লাস এই লোকালে আমাদের এই স্তরের ব্যবসায়ীদের কাছে আসে না বলে আজকে আমাদের কাছে মালপত্রও নাই, আমরা কন্ট্রোলও করতে পারি না, অনেক সময় ওই বড়রাই কন্ট্রোল করে। এদিকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কাজ করা প্রতিষ্ঠান ক্যাব বলছে সিন্ডিকেট ধরতে কমাতে হবে হাত বদল। হাত বদলটা বোধহয় বেশি হচ্ছে। মধ্যস্বত্বভোগীর সংখ্যা যাতে কম হয় আর স্টোরেজ সিস্টেম এটা যদি উন্নতি করা যায় তাহলে কিন্তু এই প্রবণতা কমে আসবে। 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। বাস্তবে যা বাজারে কার্যকর হতে দেখা গেছে সামান্যই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিম্নমানের বিটুমিন ব্যবহার হওয়ায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের পিচ। অভিযোগ উঠেছে টাকা হাতে নিতেই দেশের অধিকাংশ সড়কে এমন মানহীন বিটুমিন ব্যবহার হয়েছে। এতদিন কোনো যাচাই বাছাই না হলেও সাম্প্রতিক দাবদাহের পর উঠে আসছে সড়কের বিটুমিন কেলেঙ্কারির প্রমাণ। তবে মুখে কুলুপ এঁটে বালি ফেলে খুদ ঢাকতে ব্যস্ত সংশ্লিষ্ট জেলার সড়ক ও জনপদ বিভাগ। সপ্তাহ খানেক ধরে খরতাপের প্রভাব পড়ছে সড়ক মহাসড়কেও। সড়কের পিচ গলে যাচ্ছে। গাজীপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, যশোর, ঠাকুরগাঁও, বগুড়া ও শরীয়তপুরের মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টের পিচ গলে আটকে যাচ্ছে চাকা। জুতার সোলও আটকে যাচ্ছে উত্তাপে। পিচ গলে যাওয়া নিয়ে সময় সংবাদে প্রচারিত ছবি নিয়ে ব্যাপক আলোচনা। সামাজিক মাধ্যমে সমালোচনায় ব্যস্ত নেটিজেনরা। সমালোচনার মুখে বৃহস্পতিবার গাজীপুরের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি পয়েন্টে বালি ফেলা হয়েছে। একই অবস্থা শরীয়তপুর চাঁদপুর সড়কের 15টিরও বেশি পয়েন্টে। যশোর ঝিনাইদহ সড়ক, যশোর খুলনা সড়ক, যশোর নড়াইল সড়কের কিছু অংশেও একই দৃশ্য দেখা গেছে। গত কয়েকদিনে যেসব স্থানে পিচ গলে গিয়েছিল সেখানে বালি দিয়ে সংস্কার করছে সড়ক বিভাগ। প্রশ্ন উঠেছে কেন গলে যাচ্ছে সড়কের পিচ। বিশেষজ্ঞরা বলছেন নরমাল গ্রেডের বিটুমিন ব্যবহার করায় এমন পরিস্থিতি। যারা সড়ক নির্মাণ করছে বা তদারকি করছে, বাস্তবায়নকারী সংস্থা যারা আছে তাদের এখানে নজরদারিটা গুরুত্বপূর্ণ। ঠিকাদার কিন্তু সে ফাঁকফোকর খুঁজবেই, কিভাবে তার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা যায়। জানা গেছে 80 থেকে 100 গ্রেডের কিছুটা নরমাল বিটুমিন দিয়ে পিচ ঢালাই দেয় সড়ক টেকসই হচ্ছে না। মূলত 60 থেকে 70 গ্রেডের গাঢ় বিটুমিন ব্যবহারের নির্দেশনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এতে গরমের তাপমাত্রার পারদ 35-এর উপরে উঠলেই অনেক স্থানে বিটুমিন গলে যাচ্ছে। আবার বর্ষার সময় 80 থেকে 100 গ্রেডের বিটুমিন দ্রুত নষ্ট হয়ে খানাখন্দ সৃষ্টি হয় সড়কে। এতে যানবাহন চলাচলের সমস্যায় পড়েন চালকরা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। যে কন্ট্রাক্টর কাজ করেছেন অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। বিটুমিনটা রোদ্রের তাপে গলে যাচ্ছে। ব্রেক মারলে ভালো হতে না, এদিক টান দিতে ওদিক টান দিতে। সাধারণ সাইকেল নিয়ে যাচ্ছে, তাদের চাকা হেঁটে যাচ্ছে, রিকশাওয়ালারা যেতে পারতেছে না। সাধারণ মানুষের অভিযোগ সড়ক নির্মাণে দুর্নীতির কারণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সাহস পাচ্ছেন ঠিকাদাররা। সৌদি আরব বলেন, দুবাই বলেন, ওদের তাপমাত্রা সবসময় থাকে 45 থেকে 50-এর মতো। ওদের রাস্তাও ঠিক আছে, কিন্তু আমাদের রাস্তা মাত্র 40 ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে। রাস্তা করতেছে, এক মাস যাচ্ছে না, রাস্তা আবার নরম হয়ে যাচ্ছে। এই তো আপনার দুর্নীতির কারণেই হচ্ছে। এ ব্যাপারে জানতে গাজীপুর ও যশোর সড়ক ও জনপথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। যদিও যশোরের ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি বিটুমিনের পরিমাণ বেশি হওয়ায় গরমে পিচ গলে যাচ্ছে। যখন বিটুমিনাস সারফেসের উপর দিয়ে আপনার ভারী ট্রাক চলাচল করে, তো ওখানে ফ্রিকশন হয়, ফ্রিকশনের কারণে বিটুমিনটা একটু সফেনিং হয়ে যায়, হয়ে একটু হতে পারে। এরকম কয়েকটা বিষয় আমাদেরও নজরে এসেছে।
এমন বাস্তবতায় পুরনো পদ্ধতি বাদ দিয়ে কংক্রিটের ঢালাইয়ের মতো আধুনিক ও টেকসই পদ্ধতিতে সড়ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে প্রচণ্ড তাপপ্রবাহে মানিকগঞ্জে নষ্ট হচ্ছে মাঠের পর মাঠ মরিচের ফলন। কীটনাশক ও সেচ দিয়েও মিলছে না তার কোনো সমাধান। অনেক ক্ষেতে মরে গেছে মরিচ গাছ। অবশ্য কৃষককে সার্বিক সহযোগিতার কথা জানাচ্ছেন কৃষি বিভাগ। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মাঠের পর মাঠ চাষ হচ্ছে মরিচ, তবে বেশিরভাগ গাছে মরে যাচ্ছে ফলন। তীব্র গরমের প্রভাব পড়েছে মানিকগঞ্জের মরিচ চাষে। বেশিরভাগ গাছের ফুল ঝরে পড়ছে, মরে গেছে অনেক গাছ, শুকিয়ে যাচ্ছে গাছের ফলনও। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক। তারা জানান সেচ দিয়েও মিলছে না সমাধান। মরিচের উৎপাদন কমে যাওয়ায় বেচাকেনা প্রায় শূন্যের কোটায় পৌঁছেছে জেলার সবচেয়ে বড় মরিচের আড়ত বরঙ্গাইলে। প্রচুর পরিমাণে আর কি তাপমাত্রা, এই জন্য গাছ মরে যাচ্ছে। মরিচ গাছ সেচ দিয়েও কোনো কাম হচ্ছে না। বৃষ্টি টিষ্টি কিছু নাই, মাটি ফাইটে যেতেছে। প্রতিদিন 1 কোটি টাকার উপরে মরিচ বেচাকেনি হইতো, কিন্তু এই মুহূর্তে এই বছর কোনো মরিচ নাই। কৃষি বিভাগ জানায় মরিচের উৎপাদন ঠিক রাখতে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। শোধন প্রক্রিয়া, মরিচ গাছ থেকে যে পানিটা বের হয়ে যাচ্ছে, পর্যাপ্ত পানি যদি বিকেলবেলা দেওয়া হয় তাহলে সেটা পানিটা আপটেক করে সেটা আবার সে রিকভার করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মানিকগঞ্জে 4039 হেক্টর জমিতে আবাদ হয়েছে মরিচের। সময় সংবাদ, মানিকগঞ্জ। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস পাইলটিংয়ের 9 মাসেও চালু করা যায়নি। কর্তৃপক্ষ বলছে স্বয়ংক্রিয় এই টোল আদায়ের বুথ সহ সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমা ডিজিটাল প্ল্যাটফর্মের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। তাই যানবাহনের চাপ বাড়লেই টোল প্লাজায় জট তৈরি হচ্ছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আরএফআইডি পদ্ধতিতে চলন্ত যান থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল বুথ চালু থাকলেও ভিড় নেই, কারণ মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার পূর্ব পাশে ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ বন্ধ। এখনও সাধারণের গাড়ির জন্য রেজিস্ট্রেশনের সুযোগ নেই। এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই বুথ থেকে স্ক্যানারে গাড়ি শনাক্ত করা মাত্রই নির্ধারিত টোল অটো আদায় হয়ে ব্যারিয়ার উঠে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যায়। উভয় প্রান্তের সেতুর প্রবেশ পথের 15 বুথের 4টিতে এই সুবিধা এখন অ্যাক্টিভ, কিন্তু পদ্ধতিটি ব্যবহারের গাড়ির অভাব। গত 9 এপ্রিল পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ প্রায় 4,90,00,000 টাকা টোল আদায়ের দিনেও ইটিসিএসে আদায় হয় মাত্র 1,500 টাকা। ইটিসিএস চালু না হয় যানবাহনের চাপ বাড়লেই দেখা দেয় জটলা। সিস্টেমটা চালু থাকতোই তাহলে বাসের একটা টোল ক্রস করে যেতে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগতো। ইলেকট্রিক টোল সিস্টেম সবার জন্য উন্মুক্ত করে দিত, তাহলে সবচেয়ে সুন্দর হতো। পাইলটিংয়ের 3 মাসের মধ্যেই সিস্টেমটি চালুর ঘোষণা ছিল। কর্তৃপক্ষ বলছে ইটিসিএস সক্রিয় টোল আদায়ের সব কিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াগত কাজটি চূড়ান্ত না হওয়ায় অপারেশনে যেতে বিলম্ব হচ্ছে। ইলেকট্রনিক যে মানি ট্রানজেকশনের বিষয় আছে সেক্ষেত্রে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে। সিদ্ধান্তগুলো হয়ে গেলে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। গত বছরের জুলাইয়ে পরীক্ষামূলক ইটিসিএস চালু হয়। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 9 মাসেও পূর্ণাঙ্গরূপে চালু করা যায়নি, তাই এর সুফল থেকে বঞ্চিত সেতু ব্যবহারকারীরা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার যে পরিচর্যার দরকার সেইগুলোর কিছুই নাই। গরমের আঁচ গায়ে লাগতেই রাজধানীতে গাছ লাগানোর হাঁক ডাক। প্রতি বছর কোটি টাকা খরচে গাছ রোপণ করলেও যত্নের অভাবে যায় মরে। জবাবদিহিতা না থাকায় সবুজায়ন নিয়ে নাটক। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ে নাকাল প্রান্তিক জনগণ। গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে উৎপাদন, জানালেন প্রতিমন্ত্রী। প্রাথমিক জ্বালানি কিনতে অর্থ ছাড়ের শঙ্কা। এই ছিল আমার কাছে থাকা সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ রাব্বি। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।